মন্দির। হিন্দু ধর্মে মন্দির শুধুমাত্র উপাসনালয়ই নয়, আমাদের ধর্মে মন্দির গোটা হিন্দু সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। মন্দিরের স্থাপত্যশৈলীর মাধ্যমে শতাব্দী প্রাচীন ইতিহাস ও পৌরাণিক অনেক ঘটনাবলী সম্পর্কে আমরা অবগত হই। ভারতবর্ষের এক এক প্রান্তে এই মন্দির শিল্পরীতি এক এক নামে পরিচিত। যেমন উত্তর ভারতে নাগারা শিল্পরীতি, দক্ষিণ ভারতে দ্রাবিড় শিল্পরীতি এবং উড়িষ্যায় কলিঙ্গ শিল্পরীতি। তেমনই আমাদের বাংলার নিজস্ব স্থাপত্যশৈলী আছে, যেমন রত্ন বিশিষ্ট মন্দির। এর উদাহরণ হলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির, চালা বিশিষ্ট মন্দির অর্থাৎ দোচালা, চারচালা, আটচালা, তাছাড়া দেউল স্থাপত্যশৈলীর মন্দির এবং অন্যান্য। বর্তমানে এইসব স্থাপত্যশৈলীতে তৈরি প্রাচীন মন্দিরগুলি প্রায় ধ্বংসের মুখে। বাংলায় এই স্থাপত্যশৈলীতে তেমন কোনো মন্দির নতুনভাবে গড়ে উঠতে প্রায় দেখাই যায় না। আজকের ভিডিওতে থাকবে তেমনই শতাব্দী প্রাচীন বাংলা নিজস্ব স্থাপত্যশৈলীতে তৈরি এক মন্দিরের কথা, যা ২৬ শিব মন্দির নামে পরিচিত। ঐতিহাসিক এই মন্দিরের আজ ভগ্ন দশা। মন্দিরের পাশে গজিয়ে উঠেছে বট গাছ। অবহেলায় পড়ে এই মন্দির। পিরামিড আকৃতির এই মন্দির পড়ে পড়ে ধ্বংসপ্রায় রূপ নেয়। মন্দির চত্বরে জল জমে ভোগান্তি, জল ডিঙিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে খর্দা হলো এমন একটা অঞ্চল যেখানে আপনি নানান প্রাচীন মন্দির দেখতে পাবেন, খুঁজে পাবেন। আর এইসব মন্দিরগুলোর পিছনে আছে একটা প্রাচীন ইতিহাস। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম বহু প্রাচীন সোনার মন্দির, অর্থাৎ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এই লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দির থেকে 1 কিলোমিটার দূরেই আছে এক টুকরো বর্ধমান। হ্যাঁ, ঠিকই, অসংখ্য শিব মন্দির একসাথে আছে এরকম কথা মাথায় আসলেই প্রথমেই উঠে আসে বর্ধমানের নাম, কারণ বর্ধমানেই আছে 108 শিব মন্দির, তাও আবার 2 জায়গায়, একটা কালনা আর একটা বর্ধমান শহরে। ঠিক তেমনই কলকাতার খুব কাছেই খড়দাহতে আছে 26টি শিব মন্দির। এই 26 মন্দিরের কি ইতিহাস আছে, আপনারা কি করে আসবেন, কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি আপনাদের সাথে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এক টুকরো বর্ধমান, অর্থাৎ 26 মন্দির প্রাঙ্গণে। তো সব কিছুই দেখাবো, ইতিহাসও বলবো, কিন্তু তার আগে এখানে কি করে আসবেন সেই লোকেশনটা আপনাদের বলে দিই চলুন। দমদম বা শিয়ালদহ থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল বা শান্তিপুর লোকাল বা গেদের লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল ধরে আপনাকে নামতে হবে খড়দহ স্টেশনে। বর্তমানে আছি খড়দহ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বের হয়ে আমি ধরে নেব অটোয় উঠে বলতে হবে 26 শিব মন্দির ঘাট। আচ্ছা, স্টেশন থেকে যদি অটো ডাইরেক্ট 26 শিব মন্দির না যায় তাহলে চলে আসবেন খড়দা ফেরিঘাট। সোজা চলে গেলে খড়দা ফেরিঘাট, আর তার ঠিক পাশেই রয়েছে দোল মন্দির। এটিও কিন্তু খড়দার এক ঐতিহ্যবাহী স্থান। তো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, আশা করি সম্পূর্ণ হলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই দোল মন্দিরের পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 5 মিনিট মতন হাঁটলে পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ 26 শিব মন্দির। তো চলুন যাওয়া যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি গঙ্গার ধারে অবস্থিত খড়দার প্রাচীন এবং ঐতিহ্যবাহী 26 শিব মন্দিরের একদম সামনে। তো চলুন এবার এই প্রাচীন প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি 26 মন্দির প্রাঙ্গণের একদম ভিতরে। আর এই যে মন্দির প্রাঙ্গণ দেখছেন, এখানে কিন্তু 26টি শিব মন্দির নেই, এখানে আছে 20টি শিব মন্দির, আর বাকি 6টি শিব মন্দির ওই সাইডে আছে। তারও মধ্যে এই যে 6টি মন্দির দেখছেন, এটি কিন্তু নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে, আর এর প্রবেশদ্বার হলো গঙ্গার দিকে। আর বাকি যে 14টি শিব মন্দির দেখতে পাচ্ছেন, এই 14টি শিব মন্দিরের প্রবেশদ্বার মন্দির প্রাঙ্গণের মধ্যেই। মন্দিরগুলো দেখছেন, এর উচ্চতা কিন্তু বেশ উঁচু, ঠিক আছে, প্রায় 1 তলা সমান তো উঁচু হবে। আর মন্দিরগুলি 8 চালা বিশিষ্ট।
উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর মন্দিরগুলো স্থাপিত। তো সবার প্রথমে মন্দির প্রাঙ্গণের ভিতরে যে মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের দর্শন করাবো, তারপরে যাব সবার শেষে বাকি যে 6টি মন্দির আলাদাভাবে গড়ে উঠেছে, মানে নির্মাণ করা হয়েছে সেদিকে, মানে ওই সাইডটায়। মন্দিরগুলো যাতে ভালো করে দর্শন করতে পারেন সেজন্য এই মাঠের মাঝখান দিয়ে এবং চারিপাশ দিয়ে এরকম রাস্তা করা আছে, ইটের রাস্তা। যে শিব মন্দিরগুলো আছে তাদের মধ্যে কিছু শিব মন্দিরের গঠনশৈলী একরকম আর কিছু মন্দিরের গঠনশৈলী অন্যরকম। এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আছে এগুলোর উপরের দিকে এরকম খাঁজ খাঁজ বিশিষ্ট রয়েছে, কিন্তু এইগুলোর দিকে কিন্তু প্লেন, পুরো মসৃণ ছিল মন্দিরের গঠনশৈলী। এবার চলুন মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। গঙ্গার ধারে অবস্থিত এই 26 শিব মন্দির একটি আয়তাকার আকৃতিতে বিরাজমান। 26টি শিব মন্দিরের মধ্যে 20টি শিব মন্দির এক জায়গায় রয়েছে এবং বাকি 6টি শিব মন্দির রয়েছে এই 20টি শিব মন্দিরের ঠিক পাশে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার এক শ্রেণীর মানুষ ব্রিটিশদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে ওঠেন। সেই সব ধনসম্পত্তির মালিক তথা জমিদারদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী রামহরি বিশ্বাস। শ্রী রামহরি বিশ্বাস প্রথমে খদ্দার এই অঞ্চলে গঙ্গার ধারে 12টি আটচালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 1803 সালে রামহরি বিশ্বাস মারা যাওয়ার পর তার 2 পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস সম্পত্তির উত্তরাধিকার হন। 2 পুত্রের মধ্যে প্রাণকৃষ্ণ বিশ্বাসের ধর্মচর্চার প্রতি বেশি আগ্রহ ছিল। পিতার তৈরি 12টি শিব মন্দিরের পাশাপাশি তিনি আরও 14টি আটচালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সেই নিয়ে দাঁড়ায় মোট 26টি শিব মন্দির। জানা যায় প্রাণকৃষ্ণ বিশ্বাস শ্রীক্ষেত্র পুরীর মতো একটি রত্নবেদী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি 80,000 শালগ্রাম শিলা ও 20,000 বানলিঙ্গ সংগ্রহ করেছিলেন, কিন্তু 1835 সালে তার অকাল প্রয়াণে সেই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। আটচালা স্থাপত্যের এই শিব মন্দিরগুলি উঁচু ভিত্তিপ্রস্তরের উপর স্থাপিত এবং প্রায় সবকটি সমান উচ্চতা বিশিষ্ট। শিব মন্দিরগুলির ভিতরে প্রত্যেকটিতেই শিবলিঙ্গ বিরাজমান, কিন্তু শিবলিঙ্গগুলি একটু অন্য ধরনের। কোনোটিতে শিবলিঙ্গের গৌরীপট্ট এবং লিঙ্গভাগের বেশিরভাগই মাটির নিচে, কোনোটিতে গৌরীপট্ট বোঝাই যাচ্ছে না, কোনোটির শিবলিঙ্গের উপরিভাগ হেলে পড়েছে, কোনোটির আবার আকৃতি ভিন্ন। একটি মন্দিরে শিবলিঙ্গকে ঘিরে রয়েছে 5টি কোষ্ঠী পাথর, আবার কোনো শিবলিঙ্গ একটি সুদৃশ্যমান বেদির উপর প্রতিষ্ঠা করা এবং সেই শিবলিঙ্গের সামনে রয়েছে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। ঐতিহ্যবাহী এই মন্দির স্থাপত্যের বেশিরভাগই প্রায় ক্ষয়প্রাপ্ত। শিব মন্দিরগুলির প্রবেশপথে ইটের তৈরি ছোট থাম, যা সত্যি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু দুঃখের বিষয় সেগুলি সবকটি শিব মন্দিরে নেই। পরিচর্যার অভাবে সেগুলি প্রায় অদৃশ্য। তাছাড়া মন্দিরের গায়ে কলকার নকশা অর্ধেক হতে হতে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে। দেখছিলাম মন্দির প্রাঙ্গণের দিকে মুখ করে থাকা বা মন্দির প্রাঙ্গণের দিকে যে মন্দিরগুলোর প্রবেশদ্বার আছে সেই শিব মন্দিরগুলো। এবার চলে এসেছি গঙ্গার পাড়ে বাকি 6টি শিব মন্দিরের কাছে, যে 6টি শিব মন্দির গঙ্গার দিকে মুখ করে আছে। গঙ্গার দিকে মুখ করে আছে 6টি শিব মন্দির, আর এই 6টি শিব মন্দিরের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। প্রথম যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে থাকা শিবলিঙ্গটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, আর এটি সব থেকে বড় শিবলিঙ্গ। পাশে একটা ত্রিশূল আছে। ছটি শিব মন্দিরের মধ্যে একদম বাঁদিকে যে শিব মন্দিরটি আছে তার নিচে, অর্থাৎ প্রবেশদ্বারের নিচের দিকে
পৌরাণিক ঘটনাবলী খোদাই করে বর্ণনা করা আছে। একদম মাঝখানে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর যে অনন্ত সজ্জার দৃশ্যটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, প্রবেশদ্বার যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন খুব সুন্দর কলকার কাজ। মন্দিরে আসলেই শুধু হবে না, যে কারুকার্যগুলো আছে সেগুলোও আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এদিকে ছিল 20টি শিব মন্দির, আর তার ঠিক পাশে এদিকে রয়েছে আলাদাভাবে 6টি শিব মন্দির আরও। তো চলুন দর্শন করা যাক। 6টি শিব মন্দিরে যাওয়ার আগে সামনে একটা বোর্ড পড়বে, এই বোর্ডে অনেক কিছু লেখা আছে, কিন্তু এই বোর্ডটারও খুব করুণ অবস্থা। তো যাই হোক, ভিতর প্রবেশ করা যাক। আর এখানে 6টি আটচালা শিব মন্দির আলাদাভাবে রয়েছে। এই যে শিব মন্দিরের গায়ের যে নকশাগুলো দেখছেন, এই নকশাগুলো কিন্তু বাংলায় উৎপত্তি। বাংলার যে নিজস্ব শিল্পরীতি, অর্থাৎ এই যে আটচালা মন্দির, দোচালা মন্দির বা 25 রত্ন মন্দির, এইগুলো কিন্তু চোখে পড়েই না, দেখেও সত্যি খারাপ লাগে। জায়গাটা তুলনামূলকভাবে বেশ সাজানো গোছানো। মন্দিরের সামনে একটা বাগান তৈরি করা হয়েছে, এদিকেও কতগুলো গাছ রয়েছে, আর ওপাশেই রয়েছে মা গঙ্গা। তো শিব মন্দিরের পিছনেই রয়েছে ঘাট, আর এই ঘাটটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। তো চলুন আপনাদের দর্শন করিয়ে দিই। খারাপ লাগে এটা দেখে যে বাংলা নিজস্ব শিল্পরীতি, বাংলা নিজস্ব স্থাপত্যশৈলী কীভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দিকে এগোচ্ছে। তার সাথে ধ্বংসের দিকে এগোচ্ছে বাংলার নিজস্ব ইতিহাস, কারণ এইসব স্থাপত্যশৈলীর সাথেই কিন্তু ইতিহাসটা জড়িয়ে থাকে। এএসআই সহ সরকারও চেষ্টা করছে এইসব স্থাপত্যশৈলীগুলো রক্ষণাবেক্ষণ করার। তো জানি না কতটা সফল হতে পারবে রক্ষণাবেক্ষণের দিক থেকে। তো যাই হোক, এই ছিল খাস কলকাতার কাছে এক টুকরো বর্ধমান। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন, যাতে এইসব মূল্যবান স্থাপত্যশৈলী আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।